আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আমরা গত শুক্রবার যে মডেল টেস্টটা নিয়েছিলাম, বৃত্তি মডেল পরীক্ষা 5, তার গণিত অংশের সমাধানটা এখন দেওয়ার চেষ্টা করতেছি। গণিত মোটামুটি 30 মার্কের একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, যার ভিতরে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও বা বহু নির্বাচনী প্রশ্ন। এখানে পাঁচটি প্রশ্ন ছিল, পাঁচটি প্রশ্নের প্রত্যেকটার মান ছিল সমান, অর্থাৎ 1 করে। আমরা এখন যদি দেখি প্রথমটা কি ছিল। আমাদের জানা আছে যে আমরা এই মডেল টেস্ট আমাদের 5, যেটা আমরা বলেছি যে মেগা মডেল টেস্ট, এটা মূলত প্রথম 4টে অধ্যায়ের উপর ছিল। প্রথম 4টা নিয়েই আমাদের এই কোশ্চেন। তো এখন দেখি প্রথম কি ছিল। প্রথম যে কোশ্চেনটা আছে যে 1 নম্বর, যদি কোনো গুণকে ক গুণ খ সমান গ আকারে লেখা যায়, তবে নিচের কোনটি সত্য। এখন যেহেতু এই জায়গায় একটা গুণ এবং ভাগের সম্পর্কে বিরাজমান আছে, তাহলে আমাদের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে এটা বাদ। এটা হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এর ভেতরে যেহেতু গুণ সম্পর্কে আছে, এর সাথে গেলে তারা একটা ভাগ রিলেশন প্রকাশ করবে, কিন্তু কোনো অবস্থায় যোগ হওয়ার সুযোগ নেই। আর আমরা জানি যে বাম দিক থেকে যদি কোনো সংখ্যা ডান দিকে যায়, তাহলে তার সাথে একটা ভাগের সম্পর্ক তৈরি হয়। তাহলে এই যে আমরা যদি এটা রাফ দেখি, বা ক এবং খ সমান গ, তাহলে এই ক কে যদি এদিকে রাখি, তাহলে এইদিকে কি হয়, গ সাথে একটা খর একটা ভাগের সম্পর্ক তৈরি হয়। আবার ঠিক এটাও ঘটতে পারে, খকে যদি আমরা এদিকে রাখি, তাহলে গ ভাগ ক হতে পারে। এখন আমি যদি এটা মিলাই দেখি যে এটা কি, অপশনগুলো কি অবস্থা। গ গুণ খ, এই গর সাথে খ একটা গুণ এখানে সম্পর্ক প্রকাশ করছে, এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ খ যদি ওই দিকে যায়, ডান দিকে যায়, তাহলে অবশ্যই একটা ভাগের সম্পর্ক তৈরি হবে, সুতরাং এই অপশনটা হওয়ার সুযোগ নেই। এখন এটা দেখি, ক ভাগ গ সমান খ, ওইদিকে যেহেতু গ আছে, তাহলে এখানে কর সাথে এইদিকে যদি আমি ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে ক এবং খ যদি গ এটা থাকে, এখানে ক আর খ এখানে যদি গ দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে কর সাথেও গ থাকে এবং খর সাথে গ থাকে, সুতরাং সেই অর্থে এটা হওয়ার সুযোগও নেই। এখন একমাত্র অপশন হচ্ছে এটা। এটা সম্ভবত এই দুইটা অপশনের ভিতরে আছে। গ ভাগ ক সমান খ। সুতরাং আমাদের 1 নম্বর যে প্রশ্নটা ছিল, তার উত্তরটা হবে এটা। এটা তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতে আছে। 2 নম্বর পৃষ্ঠাতে ক কে যদি তুমি একটা চতুর্ভুজ ধরো, খ কে যদি একটা বৃত্ত ত্রিভুজ ধরো, এবং গ কে যদি একটা বৃত্ত ধরো, তাহলে 3টা সম্পর্ক দেওয়া আছে। দেখবা ওই 3টা সম্পর্ক তোমাদের একটু পড়তে হবে, ওই আলোকে এই প্রশ্নটা করা। 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভাগযোগ কাকে বলে। আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে যদি নিঃশেষে বিভক্ত হয়, যদি ভাগশেষ না থাকে, যেমন আমি 15কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 3 5 15, এর ভাগশেষ কিন্তু 0। ঠিক একইভাবে যদি 5 দিয়ে আমি 16কে ভাগ করি, 3 5 15 এবং 1 কিন্তু ভাগশেষ থাকতেছে। তাহলে এই থেকে আমরা এগুলো একটু ব্যাখ্যা করতে পারবো। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, এটার নাম হচ্ছে ভাজ্য। আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হচ্ছে ভাজক।
ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে বলা হচ্ছে ভাগফল। ভাগ করার পরে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। আর যদি ভাগশেষের জায়গায় শূন্য থাকে তাহলে সেটাকে বলবো নিঃশ্বাসে বিভাজ্য। তাহলে এর আলোকে যদি এটা আমি বলি যে ভাজ্য কাকে বলে, যাকে দিয়ে ভাগ করা হয়, আমরা জানি যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল, ভাগ করার পরে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল। সুতরাং এটাও না, যেটিকে ভাগ করা হয় অর্থাৎ যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যেটিকে ভাগ করা হয়। আর ভাগশেষ, ভাগ করার পরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাহলে আবার এই প্রশ্নটা হয়ে যাচ্ছে। তাহলে 3 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করো যে নিচের কোনটির হিসাব ক্ষেত্রে ক্রমটা সঠিক রয়েছে। এগুলো সাধারণত আমরা জানি সরল অঙ্ক করার ক্ষেত্রে এগুলো লাগে। সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা ছোটবেলায় একটা পড়তাম যে বদমাইশ, বদমাইশ BODMAS। সরল অঙ্ক করার ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হয়। প্রথম যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ব্র্যাকেটের আবার অর্ডারিং আছে। ব্র্যাকেটে হচ্ছে প্রথমে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, পরে সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে থার্ড ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে ব্র্যাকেট এবং অর্ডারিংটা এখানে কভার করে। তারপরে হচ্ছে ডিভিশন, ভাগ। যদি ভাগ থাকে ব্র্যাকেটের কাজ হয়ে যায়, তার পরবর্তী যদি ভাগ থাকে তাহলে হচ্ছে ভাগের কাজ করতে হয়। এবং পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ভাগের পরে কাজ করতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। তারপরে হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ করতে হয়, আর সাবট্রাকশন পরবর্তীতে যেটা কাজ হবে সেটা হচ্ছে বিয়োগের কাজ। তাহলে এই বদমাইশের আলোকে দেখি তো আমাদের এটা কি অবস্থা। দেখো যোগ, গুণ, বিয়োগ প্রথম ক অপশনে রয়েছে, এটা খ অপশনে আছে গুণ, যোগ, বিয়োগ। গ অপশনে কি আছে দেখো, গ অপশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আমার মনে হয় এই গ অপশনটা ওই বদমাইশটাকে কভার করে। প্রথম হচ্ছে বন্ধনী, দেখো ব্র্যাকেট, বন্ধনের কাজ। তারপরে হচ্ছে ভাগ ও গুণের কাজ, দেখো ভাগ, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন। তারপরে হচ্ছে যোগ এবং বিয়োগ, কারণটা একটু ভুল আছে, এই যে বিয়োগ, অ্যাডিশন এবং সাবট্রাকশন। এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে এটা, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। সঠিক হিসাবের ক্ষেত্রে এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা দেখো কি অবস্থা। পরেরটা আছে যে নিচের কোনটি ভুল গাণিতিক প্রতীক ব্যবহার করা হয়েছে। এটা আমাদের মডেল টেস্ট 4-এও এই প্রশ্নটা দেওয়া ছিল, 5-এ এটা আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা করা উচিত, সেই হিসাবে আমাদের এটা দেওয়া। তো দেখো তো গাণিতিক প্রতীক, গাণিতিক প্রতীক কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান, অসমান, হ্যাঁ, লেস দেন, গ্রেটার দেন, এইগুলো। তাহলে এখানে প্রথম যেটা আছে কতে বলা আছে 8 এর সাথে 5 যোগ করলে 13 হয়, 13 সমান। তাহলে তো এটা সত্য, 8 এর সাথে 5 যোগ করি তাহলে 13 হচ্ছে। তাহলে এটা তো আর ভুল না, এটা সঠিক। সুতরাং এই প্রশ্নের জন্য এটা উত্তর না। 2 নম্বরটা বলা হচ্ছে খ অপশনে যে 4 এর সাথে যদি 2 গুণ করা যায় তাহলে 8 হয়, তাহলে তো এটাও সত্য। তাহলে এখানে যেহেতু ভুল কোনটা আছে সেটা বের করতে বলছে, সুতরাং এটাও আমার হবে না। 3 নম্বর হচ্ছে 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, এটাও তো সত্য, সুতরাং এর ক্ষেত্রে প্রযোজ্য না। 4 নম্বর যেটা ঘতে যেটা আছে সেটা হচ্ছে 7 এর সাথে যদি 2 যোগ করা যায় যে সংখ্যাটা হবে সেটা 8 এর থেকে ছোট, কিন্তু আমরা জানি যে 7 এর সাথে 2 যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 9। 9 তো আর 8 এর থেকে ছোট না, 9 বড়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। সর্বশেষ যেটা আছে এটা অনেকেই ভুল করছে, অনেকে কি করছে পুরো ক্যালকুলেশন করতে গেছে, ক্যালকুলেশন করে মিলাতে পারেনি, অ্যান্সার করে নাই, বা অ্যান্সার করলে ভুল করছে। এখানে বলা হচ্ছে যে হিসাবটিতে দ্বিতীয় বন্ধনীর ভেতরের অংশ কত। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর ভেতরে কি আছে, দ্বিতীয় বন্ধনীর ভেতরে আছে পুরোটা এটা, দ্বিতীয় বন্ধনীর ভেতরে আছে পুরো এই অংশটা। তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের ভেতরে যদি থাকে তাহলে অর্ডারিংটা মেইনটেইন করতে হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে কাজ হচ্ছে, এই ফার্স্ট ব্র্যাকেটে 14 থেকে 10 বিয়োগ করলে থাকে কত? 4। আর এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেট উড়ে যায়, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ সেহেতু ফার্স্ট ব্র্যাকেট উড়ে যায়, এখানে থেকে গুণ। আর 20 থেকে যদি 15 বাদ দেওয়া যায় তাহলে থাকে হচ্ছে 5, ঠিক আছে। আর পরে হচ্ছে থাকে হচ্ছে 30। এটা তো সেকেন্ড ব্র্যাকেটের অংশ, উত্তরে প্রশ্নে চাওয়া হয়েছে এই অংশটা, তাহলে এটার সাথে মিল আছে কোনটা? যেহেতু দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরের অংশ, তাহলে এটা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরের অংশ হচ্ছে এটা, এটার উত্তর হবে এটা। অনেকেই আবার এটুকু বাড়তি ক্যালকুলেশন করছে,
4 5 20 প্লাস 30। এখন 4 5 20 আর 30 করলে তো এটা তো ব্র্যাকেট তো উঠে যায়, ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তো থাকে না, সেই হিসাবে এই প্রশ্নের উত্তর এটা কিন্তু হবে না। অনেকেই এটা মারছে, এটা মারলে কিন্তু হবে না। আমাদের প্রশ্নে সবাই হয়েছে যে দ্বিতীয় বন্ধনীর ভেতরের অংশটুকু কোনটুকু। তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে গেলে যে অংশটা থাকছে সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ, আর দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে যেটা আছে সেটাই হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভেতরের অংশ, তার মানে এটা। তাহলে আমাদের এই 5টা নৈবেত্তিক যে প্রশ্ন, এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবা, জানালে তার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। এবার দেখো 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে আমাদের 5টা প্রশ্ন ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 1 করে। প্রথম যেটা আছে যে অজানা সংখ্যা জানার জন্য আমরা ড্যাশ প্রতীক ব্যবহার করি। অজানা সংখ্যা জানার জন্য আমরা সাধারণত অক্ষর ব্যবহার করে থাকি, তারপরে হচ্ছে ত্রিভুজ ব্যবহার করে থাকি, চতুর্ভুজ ব্যবহার করে থাকি, তারপর বৃত্ত, বিভিন্ন রকম প্রতীকের আশ্রয় নিয়ে থাকি। যদি আমি একটা উদাহরণ দিই, যে এখানে হচ্ছে x প্লাস 3 সমান হচ্ছে 7, যে x এর কোন মানের জন্য তার সাথে 3 যোগ করলে 7 হবে, এটা তো আমরা প্রথম দেখায় বলতে পারতেছি না, যেহেতু x একটা অজানা রাশি। তাহলে যদি আমরা একটু সমাধান করি, বা x সমান যদি ওইদিকে যাই, যোগ থাকলে ওদিকে, সমানের ওইদিকে গেলে বিয়োগ হয়ে যায়, হয় হচ্ছে 4। অর্থাৎ x এর মান যদি 4 হয় তার সাথে 3 যোগ করলে 7 হয়। দেখাতে এবারে এটা সত্য কিনা। তাহলে x এর জায়গায় এখানে আমি 4 বসাই দেব, আর প্লাস 3 সমান 7, এদিকেও 7 এদিকেও 7। এই যে আমি একটা অজানা রাশি ব্যবহার করলাম, এটা তো একটা অক্ষর, হ্যাঁ, তাহলে এই জায়গায় হবে হচ্ছে অক্ষর প্রতীক। কেউ যদি বর্গ দেয় তাও হবে, কেউ যদি চতুর্ভুজ দেয় তাও হবে। এটা তোমার বইয়ে হচ্ছে 22 নম্বর পেজে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। পরেরটা দেখো যে ক এর মান দেওয়া আছে 15 এবং খ এর মান দেওয়া আছে 5। তাহলে দুইটা ক এবং একটা খ যোগ করলে কত হয়? তাহলে এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তুমি বাইরে থেকে রাফ করতে পারো। তোমার এখানে দেখো ক এর মান হচ্ছে কত, প্রথম একটা ক এর মান 15, আবার একটা ক এর মান হচ্ছে 15, আর এখানে খ এর মান হচ্ছে দেওয়া আছে 5। তাহলে এই তিনটা যোগ করে তোমাকে এখানে বসাতে হবে। আমরা জানি যে 15 এর সাথে 15 যোগ করলে হয় হচ্ছে 30, আর তার সাথে যদি 5 যোগ করা যায় তাহলে 35। তাহলে এখানে উত্তরে আসবে হচ্ছে 35। তাহলে এটা গেল, এটাও গেল। এবার যেটা আছে সেটা সরল অঙ্ক। সরল অঙ্ক করার জন্য আমাদের সেই বদমাইশের ফর্মুলাটা একটু স্মরণ করতে হয়। যদি আমার ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়। ব্র্যাকেটের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাকে অর্ডার মানতে হয়। ব্র্যাকেটের আবার 3টা ভাগ আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে আমার ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং আমাকে ব্র্যাকেটের ভিতরে প্রথম যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে এখানে যদি করি, আমি অঙ্কটা এখানে তুলে নিয়ে আসি। রাফের জন্য 25 থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু গুণ 8, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 2, এটাই ছিল আমার মোটামুটি সরল অঙ্ক। তাহলে সমান সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে, কাজ যেহেতু শেষ হয়নি, এখানে ফার্স্ট ব্র্যাকেট কাজ করব। 3 এর সাথে 8 এর একটা গুণ সম্পর্ক আছে, 3 8 24, আমরা এটা জানি। এখন কি সেকেন্ড ব্র্যাকেট থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো বাকি আছে, প্লাস 2। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা জানি সরল অঙ্কের ক্ষেত্রে বিয়োগের কাজ সবার লাস্টে করতে হয়, কিন্তু এটা তো এখনো ব্র্যাকেট বিদ্যমান রয়েছে। ব্র্যাকেট বিদ্যমান থাকলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে অর্ডারিংটা সেটা ফলো করতে হবে। সুতরাং 25 থেকে 24 যদি বাদ দিই তাহলে 1 থাকে, প্লাস যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ শেষ, ব্র্যাকেটের উঠে গেছে, আমার আর ব্র্যাকেট নাই, 2 এর সাথে 2 আর 1 যোগ করলে 3 হবে। এই অঙ্কটার এখানে 3 হবে। এটা ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায়। সুতরাং সরল অঙ্ক করার সময় আমাদের অত্যাধিক মনোযোগী হওয়া উচিত অঙ্ক করার ক্ষেত্রে। পরের যেটা আছে, যদি কোনো সংখ্যা অপর সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তখন ভাগশেষ হয় ড্যাশ। এর জন্য আমরা একটা উদাহরণ দেখি, যে আমি
5 দ্বারা 25 কে ভাগ করব। তাহলে এটা শুধু মিলাই দিই, যদি কোনো সংখ্যা 25 একটা সংখ্যা অপর সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে অপর একটা সংখ্যা আমি 5 গেস করে নিই, মনে করে নিই, তাহলে 5 দিয়ে যদি আমি 25 কে ভাগ করি 5 5 25, এর সাথে তো কোনো অবশিষ্ট থাকতেছে না। অবশিষ্ট থাকতেছে না মানে কি, এখানে একটা শূন্য, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। এই কিছু না থাকার অর্থ সেখানে শূন্য আছে। তাহলে এই জায়গায় যেটা হবে সেটা আমার বসাতে হবে শূন্য। কেউ যদি মনে করে আমি লিখেও করব অথবা একটা শূন্য দিয়ে দেব, তাতেও সমস্যা নাই। তাহলে এটা গেল ইনশাআল্লাহ। গাণিতিক বাক্যের অপর নাম কি? এটা তোমার বইয়ে 22 নম্বর পেজে আছে। গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে বন্ধ বন্ধ বাক্য। এই বাক্য শব্দটা লিখতে হবে, বাক্য শব্দটা না লিখলে এখানে মার্কস কাটা যাবে। অনেকে তাহলে খাতা দেখার সময় দেখলাম কেউ কেউ বন্ধ বন্ধ লিখছে, অ্যাকচুয়ালি বন্ধ না, বন্ধ। তো সুতরাং তোমরা এগুলো একটু পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বে, আর লেখার সময় মনোযোগ দিয়ে লিখবে, না হলে তার প্রায় পুরোটাই হয়েছে বন্ধর জায়গায় বন্ধ লিখে দিয়েছে। এই বন্ধ লিখলে তো আর মানে বিষয়টা এটা শুদ্ধ হচ্ছে না। আমরা এটাতে মার্কস কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের এই অংশটা মিলিয়ে দেখবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। এরপর আমরা হচ্ছে 3 নম্বর অপশনে চলে যাব। এক কথায় উত্তর। এক কথায় উত্তরে এটা ছিল আমাদের হচ্ছে 5টা প্রশ্ন ছিল এবং প্রতিটা প্রশ্নের মান ছিল 1 করে। এখন যারা এক বাক্যে লিখতে পারছে তাদেরকে ফুল মার্ক দেওয়া হয়েছে, অনেকেই আবার হচ্ছে পুরো অঙ্ক করে লিখছে, তাদেরকে মার্ক দেওয়া হয়েছে। তবে এটা বেটার হয় বাইরে রাফ করে একটা বাক্যে উত্তরটা লেখার জন্য, সেটা সবাই উৎসাহিত করা হচ্ছে। প্রথম যেটা আছে সেটা দেখো কি বলতেছে, যদি একটি গুণে 5 বৃদ্ধি করা হয় এবং গুণক অপরিবর্তিত থাকে তবে গুণফলের কত বৃদ্ধি পাবে। এটা যদি আমরা একটু দেখি, একটু দেখো তো, সাপোজ গুণ্য 10 আর গুণক হচ্ছে 5, তাহলে 5 এর সাথে যদি আমরা 10 এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে হয় হচ্ছে 50। পরের স্টেপে কি বলতেছে, এটা আমি প্রথম ধরে নিলাম যদি গুণে 5 বৃদ্ধি করা হয়, গুণে কোনটা, এইটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণফল। তাহলে সেক্ষেত্রে কি আসে, তাহলে গুণের সাথে 5 বৃদ্ধি মানে 10 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 15, আর গুণককে অপরিবর্তিত রাখতেছে, অর্থাৎ 5 হচ্ছে চেঞ্জ হচ্ছে না, 5 5ই থাকতেছে। তাহলে কত আসে, 5 15 75। তাহলে এখানে গুণফল ছিল কত, 50, আর এখানে গুণফল হলো কত, 75। তাহলে 75 থেকে যদি আমি 50 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 25। এই যে 25 এর একটা পার্থক্য তৈরি হয়েছে, এই 25টা কার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এই গুণকের 5 গুণ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে গুণকের 5 গুণ বৃদ্ধি, এটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে খোলা বাক্য কাকে বলে। আমরা খোলা বাক্য এবং গাণিতিক বাক্য দুইটাই জানছি। খোলা বাক্য হচ্ছে তখনই সেই বাক্যটিকে খোলা বাক্য বলা হবে যখন সেই বাক্য দ্বারা বাক্যটি সত্য না মিথ্যা এটা কিছু বোঝা যাবে না, তুমি দেখে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন না করবা। সেই ধরনের বাক্যগুলোকে বলা হবে খোলা বাক্য। যেমন তোমার এখানে x + 5 সমান হচ্ছে 10, এটা একটা খোলা বাক্য। x এর মান কত হলে তার সাথে 5 যোগ করলে 10 হবে, তুমি প্রথম দেখায় কিন্তু বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন না করতে পারছো। সেই হিসাবে খোলা বাক্য কাকে বলবো, খোলা বাক্য তখনই একটা বাক্য খোলা হবে যখন সেই বাক্য দ্বারা বাক্যটি সত্য না মিথ্যা এটা বোঝা যাবে না। এই ধরনের যে বাক্যগুলো প্রকাশ হবে সেটাকে আমরা খোলা বাক্য বলবো। তাহলে এটা গেল গুণ্য, এই গুণফল গুণ্য গুণকের মধ্যে যে সম্পর্কটা সেটা লেখো। আমাদের এটা দেখার আগে আমরা একটু দেখি যে গুণ্য কাকে বলে।
এই যে এটা যাকে গুণ করা হয়। আর গুণক কাকে বলে? যা দিয়ে গুণ করা হয়। আর গুণফল কাকে বলে? গুণ করার পরে যে ফল পাওয়া যায় তাকে আমরা গুণফল বলি। তাহলে যদি এটা এইভাবে লিখে যায়, গুণ্য গুণ গুণক সমান হচ্ছে গুণফল। যদি কেউ এটা লেখে সেটা ঠিক আছে, উত্তর এটাই লেখার লাগবে। এছাড়াও আরো কয়েকটা প্রক্রিয়াতেই লেখা যায়, সেটা তোমার বইতে সম্ভবত 22 নম্বর পেজেই মনে হয় দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। যেমন এটা হতে পারে গুণ ফল সাথে যদি ভাগ গুণ্য হয় তাহলে কি হয়? এখানে গুণক থাকে। আবার এটা এমন হতে পারে গুণ ফল ভাগ গুণ গুণক সমান হচ্ছে গুণ্য। এই তিনটা যে কোনোটাই লেখা যেতে পারে, তবে আমার কাছে সবচেয়ে যেটা সবচেয়ে ভালো হয় সেটা প্রথম অপশনটা লেখা। আমি উৎসাহিত করব প্রথম অপশনটা লেখার জন্য। 4 নম্বর যেটা আছে এটা একটু ভালো করে দেখতে হবে যে 10 প্লাস শুরু হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, এটা 2 গুণ 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান 16। এই বাক্যে কতটি গাণিতিক প্রতীক আছে? অনেকে এটা ভুল করেছো, অনেকে এটা ক্যালকুলেশন করার চেষ্টা করেছো, ডান বাম মেলানোর চেষ্টা করেছে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু চাওয়া হয় নাই। চাওয়া হয়েছে এখানে কতটি গাণিতিক বাক্য আছে। এটা অক্ষর প্রতীক বা তুমি এটা অঙ্ক প্রতীক বলতে পারো। এগুলো অ্যাকচুয়ালি এইগুলো এখানে ম্যান্ডেটরি নয়। ম্যান্ডেটরি নয় হচ্ছে এখানে প্রক্রিয়া প্রতীক হিসেবে গাণিতিক প্রতীক কি কি ব্যবহার করা আছে, গাণিতিক প্রতীক কোনগুলো দেওয়া আছে। প্রথম যেটা আছে একটা হচ্ছে যোগ, যদি এক দিক এই ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি যদি এটা 2 নম্বর ধরি এবং 3 নম্বর হিসেবে যে গুণ ধরি, গুণটাকে আমি 3 নম্বর ধরি এবং দেখো 4 নম্বর হিসেবে সমান প্রতীক দেওয়া আছে। এগুলোই মূলত হচ্ছে গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক কি? যোগ বিয়োগ গুণ ভাগ সমান অসমান লেস দেন গ্রেটার দেন, এগুলোকেই আমরা গাণিতিক প্রতীক হিসেবে বিবেচনা করে থাকি। সেই অর্থে এই অঙ্কে আমাদের 4টি গাণিতিক প্রতীক রয়েছে। আমরা উত্তর দেব 4টি। 5 নম্বর এবং সর্বশেষ এক কথায় উত্তর যেটা আছে সেটা হচ্ছে কি? দেখো, একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত রূপ কি? এটা যদি আমি একটু উদাহরণটা দেখি, একই সংখ্যা মানে কি? সাপোজ একটা 5 কে আমি 5 বার যোগ করতেছি, যোগ করে কত হচ্ছে? 25 হচ্ছে। এটাই আমি যদি এভাবে করি, সংক্ষেপে লিখি যে 5 কয়টা আছে? 5টা আছে, তাহলে 5 5 25। কোন এর মাধ্যমে? এই যে গুণ প্রক্রিয়ায় দেখাচ্ছি যে একটা সংখ্যাকে আমি বারবার যোগ না করে আমি যদি গুণ করি তাহলে তোমার সহজেই পেয়ে যাচ্ছে। সেই হিসাবে আমরা বলবো একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে উত্তর হবে গুণ, বয়সের মূর্ধন্য। এখানে দন্তন্য লেখা যাবে না। এই হচ্ছে মোটামুটি এক কথায় উত্তর। এর প্রশ্নগুলোর সমাধান তোমরা একটু মিলিয়ে নেবে, তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান দিতে। আচ্ছা, এবার দেখো বড় প্রশ্ন 4টা ছিল। 4টার ভিতরে প্রথম যেটা ছিল হচ্ছে একজন লোক প্রতি মাসে 720 টাকা করে সঞ্চয় করে, মানে জমা করে বা গচ্ছিত রাখে, যাই বলো না কেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 30,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। এখানে ঝামেলাটা যেটা বাজাইছে কততম এবং ক্রমবাচক। এই ক্রমবাচক সংখ্যায় হবে বললে তখন এটা হচ্ছে তমর একটা প্রশ্ন চলে আসে। উত্তরে অবশ্যই তম কতটা থাকতে হবে। এই অঙ্কটা আমি 2 ভাবে করাই দিচ্ছি। একটা তোমার বইয়ে 10 নম্বর পেজে 3 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে হুবহু সেরকম তার মতো করে, আর একটা আমি করে দিচ্ছি, তোমরা এটা দেখতে পারো। তো দেখো তো, প্রথমে যেটা করতে হবে সমাধান কথাটা লিখতে হবে। আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা একটা ভাগ অঙ্ক, যে একটা লোক যদি প্রতি মাসে সে 720 টাকা করে জমা করে তাহলে তার ওই 30,000 টাকা অতিক্রম করতে, এখানে বলছে যে অতিক্রম করতে
কত সময় লাগবে, কততম মাস লাগবে। এখন যদি আমরা তোমার বইতে যেভাবে আছে হুবহু সেভাবে করার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখবো? আমরা যদি আমরা যদি 30,000 টাকাকে 720 টাকা দিয়ে ভাগ করি, তাহলে কেমন হবে? 30,000 ভাগ 720 সমান ভাগ ফল 41 ভাগ শেষ 480। তাহলে আমাদের কি হচ্ছে, এটাকে যদি ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 41তম মাস। 41তম মাস হওয়ার পরে দেখা যাচ্ছে 480 টাকা হয়েছে। এই একে তো সব 480 কে তো আর 720 দিয়ে ভাগ করা যাচ্ছে না। আবার এমনটা হয়েছে যেটা অতিক্রমও করা নেই, সুতরাং আরো কিছু সময় তার লাগবে। 41তম মাসে এসে তার এই টাকাটা আছে, কিন্তু সেটা আবার 720 টাকা পূরণ করে নাই। তাহলে সেখানে কি লিখবো? সুতরাং 41 প্লাস 1, 448, 480 টাকা আছে। এর সাথে যদি আবার 720 টাকা পরে আরেক মাস রাখি, তাহলে দিই, তাহলে কত হচ্ছে? 0 7 4 11 1200 টাকা, 1200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা উদ্বৃত্ত হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে। বেশি হওয়াটা আমার জন্য সমস্যা না, সমস্যা হচ্ছে কততম মাসে এই 30,000 অতিক্রম করবে, 30,000কে ছাড়িয়ে যাবে। 1 সমান হচ্ছে 42তম মাসে, এটা মুছে দিই, সঞ্চয় করার সময় 30,000 টাকা অতিক্রম করবে। এটা তোমার হচ্ছে বইয়ের যে উদাহরণ আছে, উদাহরণ সম্ভবত 3 নম্বর, একটা প্লেগ্রাউন্ডে একজন খেলোয়াড় দৌড়াতে, এই ধরনের একটা অঙ্ক আছে, সেটাই হুবহু এভাবে করা আছে। তুমি এভাবে করলেও তোমার উত্তর অবশ্যই হবে এবং মার্কস তোমাকে দিতে বাধ্য। উত্তর হিসাবে লিখতে হবে 42তম মাস বা মাসে, যাই হোক এটা লেখো। অবশ্যই এই তম কথাটা থাকতে হবে, তম কথা না থাকলে মার্কস কিন্তু কাটা যাবে। তাহলে দেখো, একজন লোক সে কি করছে, প্রতি মাসে তার সমস্ত খরচ বাদ দিয়ে সে 720 টাকা করে সে জমাইছে এবং বলতেছে যে কততম মাসে তার এই যে সঞ্চিত টাকার পরিমাণটা 30,000 অতিক্রম করবে। ঠিক আছে? তাহলে এটা তুমি এভাবে করতে পারো। আমি আরো একটা পদ্ধতিতে দিয়ে দিচ্ছি, যেটা অনেকেই করছে, এটা করলেও হবে। আবার তুমি যদি পরে আমি যেটা করে দিচ্ছি সেটা করলেও, আরো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। সেখানে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, মার্কস ওয়াইটাই পাবা। তোমরা আগেরটা দেখেছো, আগেরটা দেখার পাশাপাশি আমি বা এখন যেটা করে দিচ্ছি এটাও তোমরা করতে পারো। দেখো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবা। আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ব্যতিক্রম হওয়ার কারণে অঙ্কটা গুরুত্বপূর্ণ। তোমরা এটা প্র্যাকটিস করবা, অনেকেই ভুল করছে, পুনরায় করতে পারো নাই। তো আশা করি এর পরে তোমরা এটা প্র্যাকটিস করবা এবং আর ভবিষ্যতে কখনো ভুল হবে। তো যাই হোক, আমরা একটু দেখি যে আগেই ব্যাখ্যা করছি, আমরা একটু আমাদের প্রচলিত যে নিয়মে করে থাকি সেভাবে যদি যাই, যে সমাধান তো দিয়েছি, কি হচ্ছে 720 টাকা সঞ্চয় করে 1 মাসে। এখন দেখো এখানে যদি
সঞ্চয়ের পরিবর্তে জমা থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। যে কেউ ভাষাগত একটা শব্দগত পরিবর্তন, এদের মানের কোনো পরিবর্তন হবে না। যে সঞ্চয়ের শব্দের অর্থ যা, জমা করা শব্দের অর্থ এক। যদি তোমার পোস্টে সঞ্চয়ের পরিবর্তে জমা আসে তাতেও কোনো সমস্যা না, এটা এভাবেই করবা। তাহলে কি হচ্ছে, 720 টাকা সঞ্চয় করে এক মাসে। এখন কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা সঞ্চয় করে, তাহলে অবশ্যই এটা একটা ভাগ। এক মাসে যদি এটা করে তাহলে কত হবে? 30,000-কে আমি ভাগ করব কত দিয়ে? ভাগ করব আমার 720 মাসে। এখন দেখো তো, যদি আমরা এখানে একটু ভাগ করি কি হয়। 720 দিয়ে আমি ভাগ করব কত? 30,000-কে। 30,000। এখন এই 720টা 300-র ভেতরে যাচ্ছে না, একবারে 3,000-এর ভেতরে যায়। এবার দেখো এটা 4 বার দিলে কত হয়? 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8, হাতে কিছু তো নাই, তারপরে 4 7-কে 28। এবার যদি এটা বিয়োগ করি কি আসে দেখো, 0, এটা হচ্ছে 2, এটা 1, তাহলে 120। আর এখান থেকে শূন্যটা নামে, সেক্ষেত্রে হচ্ছে 1200। 1200-এর ভেতরে 720 কয়বার যায়? একবার তো যাই, আর 2 বার দিলে 1400-র উপরে চলে যাচ্ছে, 1440 হচ্ছে। সুতরাং একবার দিলে 720, এখান থেকে যদি করি 0 আর এটা 480। তাহলে আমি 720 দিয়ে 30,000-কে ভাগ করলে দেখা যাচ্ছে আমার 41 বার তার ভেতরে যাচ্ছে, এবং 480 এটা একটা ভাগশেষ হিসেবে থাকছে। তাহলে এই কথাটা এখানে এইভাবে লেখা যায় কিনা দেখো তো। এখানে ভাগ ফল 41 ভাগ শেষ 480। এটা লেখার পরে কিছুটা কথায় লিখতে হবে, নিচে জায়গা হবে নাকি না। আচ্ছা দেখো, অর্থাৎ অর্থাৎ 41তম মাসে সঞ্চয় করার পর কি হচ্ছে, 480 টাকা তার এখনো অবশিষ্ট থাকছে। দেখো 41তম মাসে সে জমা করছে, কিন্তু পুরোপুরি 3,000 হয় নাই, তার 480 টাকা অবশিষ্ট থেকে যাচ্ছে, অবশিষ্ট থাকে। এই কথাটা লিখতে হবে, অবশিষ্ট থাকে। তাহলে কি, সে যদি আরো 1 মাস পরে তাহলে কি হবে? এখানে দেখো, অতএব 41-এর সাথে আর 1 মাস তম সমান হচ্ছে 42তম মাসে সঞ্চিত টাকা কি হবে? 30,000 অতিক্রম করবে। 30,000 অতিক্রম করবে। এই দেখো, তাহলে আমি 42তম মাসটা পেয়ে যাচ্ছি। আমার প্রশ্নই ছিল যে সে কততম মাসে 30,000 টাকা অতিক্রম করবে। 41তম মাস জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে তার 480 টাকা বাকি থাকতেছে, কিন্তু সে যদি 42তম মাসে জমা দেয় তাহলে তার অতিক্রম করে যাচ্ছে, 30,000 টাকা অতিক্রম করে যাচ্ছে। তাহলে আবার উত্তর হবে ফাইনালি 42তম মাসে। এটাই আমার মোটামুটি উত্তর। তোমাদের আমি 2টা ওয়েতেই করিয়ে দিলাম, যার যেটা পছন্দ সঠিকভাবে করতে পারলে এখানে ফুল মার্কস পাবা, এখানে মার্কস কাটাকাটির কোনো অপশন নেই। এবার দেখো 4-এর 2 নম্বর যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করতে হবে। এটা একটা সরল অঙ্ক, আর সরল অঙ্ক করার প্রথম যে শর্তটা হচ্ছে অঙ্কটা সঠিক তোলা। অঙ্কটা যদি তুলতে ভুল থাকে সেই অঙ্ক সারাদিন কোনো মিলবে না। এই জন্য প্রথম যেটা কাজ হচ্ছে সঠিক করে অঙ্কটা পড়াইতে হবে। এখন আমরা সমাধানের দিকে যদি যাই তাহলে দেখি কি অবস্থা।
সমাধান। আমরা যে বদমাইশের কথা বলতেছিলাম, এটা নিশ্চয় মনে আছে, যেহেতু আমরা প্রথমে এটা ব্যাখ্যা করে নিয়েছি। যদি একটা সরল অঙ্কে এভাবে থাকে, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ধারাবাহিকতাও আছে এবং যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো দেখতেছি আছে মোটামুটি এর ভেতরে, এগুলো ব্যবহার করতে হবে। তাহলে প্রথম যেটা কাজ হচ্ছে আমার ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করতে হবে। ব্র্যাকেটের ভিতরে আমাকে একটা ধারা মেনটেন করতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হলো যে ব্র্যাকেটের ভিতরে প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেই কাজগুলো করা। ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে অঙ্কটাকে ভালো করে উঠাবো। আমি অঙ্ক তোলা ভুল হলে ক্যালকুলেশন সারাদিন মিলবে না, এই জন্য আমি খুব সুন্দর করে অঙ্কটা উঠিয়ে নেব। এবার কাজ হচ্ছে আমার ব্র্যাকেটের ভিতরে কাজ, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে, তার ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 7 আর 8 গুণ করলে কত হচ্ছে, 27×56 এবং -17। বাকিগুলো বসিয়ে দেবো। এখন দেখো আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এই জন্য ব্র্যাকেটকে ক্যারি করতে হচ্ছে। এখন 56 থেকে যদি আমার 17 বিয়োগ করতে হয় প্রথম ব্র্যাকেটের ভেতরে কাজ, তাহলে আমার কি হচ্ছে, এটা সম্ভবত হবে হচ্ছে 39। এবং এই যেহেতু ব্র্যাকেটের কাজ শেষ, ব্র্যাকেট উড়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, এটা 4। এখন এই যে অংশটা, এটা তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, বাকি অংশটা এভাবে বসে যাবে 80+17। অনেকেই দেখতেছি এই লাইনে এটা যোগ বিয়োগ করে 97 করে রাখছে, 85 করে রাখছে, যোগ বিয়োগ ভুল করছে, অনেকে এই জায়গাটা ভুল করছে। এবার আমার ব্র্যাকেটের যেহেতু কাজ শেষ হয়নি, সুতরাং আমাকে ব্র্যাকেটের কাজটা এখনো করতে হবে। এই 39কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 9 36 আর 6 হাতে 3 3 4 12 আর 3 হচ্ছে 15 হলো 156। আর বাকিটা নেমে আসবে 80+17। এবার দেখো আমার এখন ব্র্যাকেট সব উঠে গেছে, দ্যাট মিন্স আমার এ পর্যন্ত কাজ শেষ। তাহলে কাজ বাকি আছে কি, এখনো 4টা অপশনের কাজ বাকি আছে, এটা ডি এবং এম। এটা হচ্ছে ডিভিশন, ভাগ করা, মাল্টিপ্লিকেশন। এখানে ভাগ এবং গুণ যেহেতু নাই, তাহলে আমার এই দুটো অংশেরও কাজ শেষ। এখন বাকি আছে হচ্ছে এটা অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, অর্থাৎ যোগ এবং বিয়োগের কাজ। যদি এটা থাকে তাহলে বিয়োগের আগে আমাকে যোগটা করতে হবে। তাহলে যোগ কত আছে, 1 5 6 +17 -80। এটার সাথে ই করলে হচ্ছে দেখি 7 আর 6 13 3 হাতে 1 থাকতেছে, 5 আর 1 6 আর 1 7 173 -80। এটা করলে সম্ভবত এখান থেকে 93 আসে। তাহলে উত্তর 93, এটাই। তাহলে এইটা হবে হচ্ছে 93 উত্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্কটা সঠিক করে তোলা, তারপরে সরল অঙ্কের যে ধারাবাহিক যে নিয়মটা আছে, স্টেপগুলো আছে, স্টেপ বাই স্টেপ ফলো করা। এর কোনো একটা স্টেপ হয়তো এখানে যোগ বিয়োগের কাজ আগে পরে করলে মিলবে, কিন্তু তোমার হচ্ছে নিয়মটা তোমাকে মেনে চলতে হবে। এখানে তোমাকে নিয়মটাই শেখানো হচ্ছে। অনেকেই করছে, তাদেরকে যদিও নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু চেষ্টা করা হয়েছে তাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়া। পরের এটা দেখো, পরের যেটা কাজ হচ্ছে এখানে, আরেকটা অনেকেই হচ্ছে যে সমস্যাটা করছো, এই জায়গায় সমানের জায়গায় বা দিয়ে রাখছো। এই বা কিন্তু তখনই হবে যখন মাঝখানে একটা সমানের অপশন থাকবে, সমানের চিহ্ন থাকবে। আদারওয়াইজ এখানে হচ্ছে বা দেওয়া যাবে না। সমান থাকলে সেটা কেউ বা দিতে পারে, অর দিতে পারে, হ্যাঁ, এগুলো লেখা যেতে পারে, তবে আমরা এখানে বাটাই ব্যবহার করব। এই জায়গায় বা কিন্তু হবে না, বা তাহলে অ -2। এখন আমি ভাগটাকে, যেহেতু এদিকে ভাগ আছে, তাহলে ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 6 গুণ 8 বা 2 48। তো দেখো তো, এখন 48 আছে। এখন
এটা যদি 2 এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে গেলে ওইদিকে যায়, আমরা জানি যে মাইনাস ওয়ানের ওইদিকে প্লাস হয়ে যায়, অতএব ক সমান হচ্ছে 50। এটার উত্তর হবে হচ্ছে এর এর মান 50। চার দাগে আরো দুইটা অঙ্ক আছে, আমরা একটু ধৈর্য ধরে দেখবো। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব এটা দেখার, কারণ এই অঙ্ক সমাধানটা তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে একসাথে চারটা তোমার অধ্যায়ের কভার করে যাবে মূল বিষয়গুলো। আমরা সেভাবেই চেষ্টা করেছি কোশ্চেনগুলো চারটা অধ্যায় থেকে টাচ করার। এবার দেখো 3 নম্বর যেটা আছে, 3 নম্বর অঙ্কটা হচ্ছে পানির একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম। আমরা যে বোতলগুলো খাই সেটা 250 গ্রাম, প্রায় 120 গ্রামেরও আছে, যেটা রাজু হবে। রাজু 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার পানির বোতলের ওজন তো 120 গ্রাম, আর ব্যাগের ওজন যদি 50 গ্রাম হয় তাহলে তো বোতল ছিঁড়ে যেতে পারে। আসলে ছিঁড়ে না, কারণ তোমরা জানো যে আমরা বাজার করা যে ব্যাগগুলো, সেটা থেকে ওর ভেতরে যে মাছ রাখি, মাংস রাখি, তার ওজন অনেক বেশি, সুতরাং এটা ওটা কোনো ফ্যাক্ট না। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের যোগফলকে, দেখো এখানে এই কথাটা, এই পেজটা বুঝতে পারলে হচ্ছে যে পানির বোতলগুলোর, এই বোতলের সংখ্যাকে প্রথমে বলা হচ্ছে ক দ্বারা, তার মানে বোতল আছে কয়টা, ক সংখ্যক বোতল আছে। একটা বোতলের ওজন কত, একটা বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম, তাহলে ক সংখ্যক বোতলের ওজন কত হবে, 120 গুণিত ক, সেইটা, এবং ব্যাগের যে ওজন তার যোগফল, ব্যাগের ওজন কত 50, সেটার ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ 120 গুণিত 12 যোগ 50 সমান হচ্ছে খ। এখন দেখি কি কি বের করতে বলছে, যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10 এবং ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। এখন এই অঙ্কটার একটা অংশ বাদ দেওয়া হয়েছে, যে এটা গাণিতিক বাক্যটা লেখো, এই সম্পর্কের আলোকে গাণিতিক বাক্যটা লেখো। এটা মানে ওটা আমি পরীক্ষাতে দেয় নাই, পরের দুইটা অপশন দিয়েছি, কিন্তু ওটা প্রয়োজনে লাগে। তো এই অঙ্কটার সমাধানটা আমরা কিভাবে করি দেখি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সমাধান বলে শব্দটা লিখে নেব। তো দেখো এটা দেওয়া আছে, আমরা প্রশ্নে যদি দেওয়া থাকে ইনফরমেশন গুলো, তাহলে আগে লেখা নেওয়ার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, দেওয়া আছে। দেওয়া আছে বলে কি লিখতে পারা যায় দেখো তো, দেওয়া আছে একটি পানির বোতলের ওজন 120 গ্রাম। এখন বোতলের সংখ্যা বলতেছে কি ক, তাহলে একটার ওজন যদি 120 গ্রাম হয় তাহলে ক সংখ্যক বোতলের ওজন কত হবে, অতএব ক টি পানির বোতলের ওজন হবে 120 গণিত ক এত গ্রাম। দ্যাট মিন্স 120 ক, বা গুণ ওটা রাখলেও রাখতে পারো, সমস্যা না। আমি একটু রাখবো, আমার ওই জায়গায় একটা গাণিতিক বাক্য লেখার ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, এত গ্রাম। এবার কি একই সাথে আমরা লিখে দিতে পারি ব্যাগের ওজন, যেহেতু এটা দেওয়াই আছে কত 50 গ্রাম, এগুলো কিন্তু প্রশ্নেই দেওয়া আছে 50 গ্রাম। এর আলোকে আমরা প্রশ্ন মতো লিখতে পারি না, এই প্রশ্নের মত অনুযায়ী। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, প্রশ্ন মতে যেটা হচ্ছে যে এই পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজনের যোগফল হচ্ছে খ দ্বারা প্রকাশিত। তাহলে পানির বোতলের ওজন কত, 120 গণিত ক প্লাস 50 গ্রামটা হচ্ছে কি, 50 গ্রামটা হচ্ছে তোমার ব্যাগের ওজন। এই জায়গায় এখানে দেওয়া আছে 50 গ্রাম ওজনের একটি ব্যাগ, এইটা সমান হচ্ছে খ। এখন দেখো এইটা যেটা প্রকাশ হলো, এইটা একটা গাণিতিক বাক্য, যদিও এখানে কিছু অজানা রাশি ব্যবহার করা হয়েছে, এটা খোলা গাণিতিক বাক্য আর কি। সেই হিসাবে অনেক সময় প্রশ্নে ওটাও থাকে যে গাণিতিক সম্পর্কটা লেখা।
এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে আমি ক দেব, এ দেব, আমার মনে হয় সম্ভবত এ চাইছে, এর মান বের করতে বলছে। ক এর মান নির্ণয় করো, যখন ক এর মান 10, তখন ক এর মানটা যদি আমরা বসাই, বা 120 গুণ ক মানে কত 10 প্লাস 50 সমান হচ্ছে খ। আমি এখানে লিখলাম না, আমি এই জায়গায় চলে যাই। তাহলে কি হবে, বা যেহেতু মাঝখানে সমান আছে আমাকে বা লিখতে হবে, বা লিখে একটা কমন লিখতে হবে। তাহলে কত হচ্ছে 1200 প্লাস 50 সমান হচ্ছে খ। এখন দেখো, যেহেতু আমাকে মানটা নির্ণয় করতে হবে কার, খ, তাহলে খটাকে যদি এদিকে আমি পক্ষান্তর করি তাহলে কি হয়, এটা হয়ে যায় হচ্ছে 1250 সমান হচ্ছে খ, বা খ সমান হচ্ছে 1250। অতএব খ সমান হচ্ছে 1250। এই 1250টা কি, এটা হচ্ছে ওজন, এখানে গিরাম, ব্যাগের ওজন টোটাল 1250 এর পর আমরা একটা গ্রাম শব্দটা দিয়ে দেবো। এবার দেখো 2 নম্বর যে, সরি 2 নম্বর না, বি অপশন, ক এর মান নির্ণয় করতে বলছে, যখন ক এর মান হচ্ছে 720 একই গাণিতিক বাক্য দ্বারা বা একই এই গাণিতিক সম্পর্ক দ্বারা। তাহলে এখানে লিখে নেবো আবার। আবার আবার কি, এই 120 গুণ ক প্লাস 50 সমান হচ্ছে খ। এই খ এর মান কত, খ এর মান 770, খ এর মান দেওয়া আছে 770। এখন ক্যালকুলেশন করো, 120 ক, এখন দেখো এখানে যেহেতু 50 এর আগে যোগ আছে, আমি ওইদিকে নিয়ে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 770 মাইনাস 50, বা 120 ক সমান হচ্ছে 720, বা ক সমান হচ্ছে 720 ভাগ 120। এটা যদি ই করি তাহলে 6 আসে, অতএব ক সমান হচ্ছে 6, উত্তর 6। আর এখানে উত্তর 1250 গ্রাম। সরি, এটাই হচ্ছে মূলত এই যে অঙ্কটা ছিল, অঙ্কটার সমাধান। তোমরা অনেকেই করার চেষ্টা করেছো, অনেকেই করেছো, অনেকের হয়েছে, আবার কেউ কেউ ভুলও করছে। ভুল কোথায় হয়েছে এগুলো মার্ক করে দেওয়া হয়েছে, তোমরা ওগুলো ভালো করে দেখবা। এবং আমার কাছে মনে হয় এই অঙ্কগুলো হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করলে ভুলের পরিমাণটা কমে যায়। দেখো সর্বশেষ যেটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর অঙ্কটা ছিল একটা গুণ এবং ঘরে যে মিসিং যে শব্দগুলো আছে সেগুলো, সংখ্যাগুলো, যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো বসাতে হবে। এই অঙ্কটা করার জন্য আমি আগেই এটা একটু লিখে রাখছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বারবার। চেষ্টা করছি ভিডিওটা রিলিজ করার জন্য। খেয়াল করতে হবে যে এখানে 823 একটা সংখ্যা দেওয়া আছে, এক দেওয়া আছে, তারপরে একটা বক্স দেওয়া আছে বা ঘর দেওয়া আছে। ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা 3, সেই সংখ্যা দিয়ে 3 কে গুণ করলে এখানে 5 হবে। এইগুলো বোঝার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ঘর আছে এই ঘরগুলোর ভিতরে একটা মাত্র ডিজিট বসবে। তো সুতরাং এখানে বসানোর ক্ষেত্রে আমাকে এমন একটা অঙ্ক বা সংখ্যা যাই বলো না কেন বাছাই করতে হবে যেন এখানে 5 আসে। এখন 3 ঘরে যে নামতাটা আমি যদি এখানে লিখে রাখি 1 থেকে 9 পর্যন্ত, দেখো 3 1 কে 3, এখানে কিন্তু 5 নাই, 3 2 6 তাও 5 নাই, 3 3 কে 9, 5 মিসিং, 3 4 12, এখানেও 5 মিসিং, 3 5 15, এখানে একটা হচ্ছে 5 আছে। এরপরে যা আছে কোন জায়গায় 5 নেই, অর্থাৎ 3 কে যদি 1 থেকে 9 এর মধ্যে দিয়ে যদি গুণ করা যায় তাহলে শুধুমাত্র এই 5 দিয়ে গুণ করলে একটা 5 আসার সম্ভাবনা আছে। তাহলে যে 5 দিয়ে গুণ করি, দেখো তাহলে 3 5 15, এই 15 এর 5 এখানে আসছে, হাতে কিন্তু 1 আছে, 5 2 10 আর 1 এ 11, তাও হাতে 1 আছে, 5 8 40, হাতে 1 ছিল, সেই 1 দিয়ে হচ্ছে 41। এখন বাকিটা পরের স্টেপ, দ্বিতীয় স্টেপে 3 1 কে 3, 2 1 কে 2, 8 1 কে 8, এই বসে গেছে। এবার আমাকে যোগ করে বসাতে হবে, 5 এই বরাবর বসে গেছে, 3 আর উপরে বক্সে 1 আছে, যোগ করলে কত হচ্ছে 4। ঠিক তেমন ভাবে এই 1 আর 2 যোগ করলে হচ্ছে 3,
আবার 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, এই যে 12। মোটামুটি তাহলে দেখো প্রত্যেকটা ফাঁকা করে কিন্তু সংখ্যা বসে গেছে। আমরা শুধু এক জায়গায় একটা ডিজিট বসিয়েছি, অঙ্ক বসিয়েছি, সেই অঙ্ক দিয়ে গুণ করার পরে আমার আউটপুট চলে আসছে। মোটামুটি এটাই তোমার এই অঙ্কের সমাধান। তাহলে দেখো আমরা 5 নম্বর মডেল টেস্টের গণিত অংশের শুরু থেকে শেষটা আমরা যতদূর সাধ্য চেষ্টা করলাম তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে এবং যথেষ্টগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা দেখো এবং বারবার দেখো, প্র্যাকটিস করো, আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবা, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর একটা বার্তা তোমাদের দিচ্ছি, আমরা খাতাগুলো সম্ভবত মঙ্গলবার, আগামী মঙ্গলবার অফিস টাইম 10টা থেকে 5টা পর্যন্ত, এই সময় যে কোনো সময় আসলে পেয়ে যাবা। আর যে আমাদের এখানে একটা পুরস্কার ঘোষণা করা ছিল, সেই পুরস্কারের টাকাটা বা সম্মানীটা আমরা আগামী শুক্রবার যে মডেল টেস্ট হবে সেই মডেল টেস্টের পরবর্তীতে শেষে আর কি পুরস্কার বিজয়ী যে থাকবে বা যারা থাকবে তার হাতে উঠাই দেবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।